আপনার জীবনের জার্নিটা সম্পর্কে আমরা যদি একটু জানতে পারি। ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস আমি নিতে চেয়েছিলাম। WBCS ক্লিয়ার করি, পরীক্ষায় থার্ড হয়েছিলাম। মাওবাদী অধ্যুষিত এলাকা লালগড়ে, সেখানের যে স্মৃতি, সেটা আপনার যদি কোনো রকম ঘটনা আপনি যদি আমাদের একটু বলেন। তো আমরা একটা অপারেশনে গেছিলাম, সেখানে মাউসদের একটা খবর ছিল, সেই খবরটা ভেরিফাই করার জন্য আমরা গেছিলাম। যাওয়ার পরে কোবরা ফোর্সের সাথে আমি মুভ করছিলাম, করতে করতেই হঠাৎ পাশ থেকে গুলির আওয়াজ আসে। ইনস্ট্যান্টলি এভরিওয়ান টুক কভার, খুব ন্যারোলি মানে গুলি খেতে খেতে বেঁচেছিলাম। আপনি ঝুঁকি নেওয়া এটা সামলান কিভাবে? এই সকালবেলা ঘুম থেকে উঠে যে অবস্থাতেই থাকুন না কেন, দৌড়ানো, এক্সারসাইজ করা, প্যারেড করা বন্দুক নিয়ে, কিরম করে কি ওয়েপন্স হ্যান্ডেল করতে হবে, মেন্টাল প্রিপেয়ারনেস এসে যায়। একজন পুলিশ অফিসার যে কাজ করছে তার জন্য অতটাও ডিফিকাল্ট সবসময় হয়। আপনি আবার একটু আগে আমাদের বললেন যে আপনি একটা নভেল লিখছেন, সময়কে কিভাবে আপনি ম্যানেজ করেন? লং ডেজ কিছুই লিখতে পারিনি। আবার অনেক সময় এরকম এসছে যে হয়তো 2-3 দিন একটু ফাঁকা পেয়েছি, অনেকটা লিখে নিতে পেরেছি। দেখুন, আমি তো আপনাকে বললামই যে আমার ফার্স্ট পোস্টিং ছিল লালগড়। উপন্যাসটা কিন্তু আমার সেই অভিজ্ঞতাগুলোর ভিত্তিতেই লেখা। আইডিয়াল পলিটিশিয়ান কেমন হওয়া উচিত? ভগবান শ্রীকৃষ্ণের মতো। এক্সপ্লোর উইথ দীপদত্ত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা শুনবো আইপিএস অনিশ সরকার মহাশয়কে, যিনি একাধারে লেখক এবং প্রশাসনিক কর্মকর্তা, বিধাননগর ডিসিপি সাহেব। বহু মানুষ স্বপ্ন দেখে বড় হওয়ার জন্য। আপনি আজকে আমাদের যুব সম্প্রদায়ের কাছে ইন্সপিরেশন। আপনার জীবনের জার্নিটা সম্পর্কে আমরা যদি একটু জানতে পারি। আমি ইঞ্জিনিয়ারিং করার পরে আমার প্রথমেই এক ইচ্ছে ছিল অ্যাডমিনিস্ট্রেশনে আসার। তো তারপরে আমি সিভিল সার্ভিসেস পরীক্ষা দিই, WBCS ক্লিয়ার করি। ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস আমি নিতে চেয়েছিলাম, সেরকম ভাবেই আমি যখন ফর্ম ফিল আপ করেছিলাম তখন সেটাই আমার প্রেফারেন্স ছিল। আমি থার্ড র্যাঙ্ক পেয়েছিলাম এক্সামিনেশন যখন হয়েছিল, পরীক্ষায় থার্ড হয়েছিলাম। হয়ে তারপরে আমাদের ট্রেনিং হয়, পুলিশ ট্রেনিং একাডেমিতে ট্রেনিং হয় 1 বছর। তারপরে আমার প্রবেশন পিরিয়ড হয়েছিল তখন মাওয়িস্ট ইনফেস্টেড পশ্চিম মেদিনীপুর জেলায়। সেখানে অ্যাজ আ প্রবেশনার কাটানোর পরে ওখানেই আমি পোস্টেড হয়েছিলাম অ্যাজ এ ডিএসপি। সেখানে বহু অভিজ্ঞতা। তারপরে জঙ্গলমহল থেকে চলে এলাম হচ্ছে বিধাননগরের সিটিতে অ্যাজ এসিপি এয়ারপোর্ট। এখানে এসিপি এয়ারপোর্টের সাথে সাথে তার কিছুদিন পরে আমি এখানে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড একটা সেট আপ হয়েছিল, সেখানে ছিলাম। তারপরে সিআইডি তে বেশ কিছুদিন কাজ করেছি অন প্রমোশন। তারপরে অ্যাডিশনাল এসপি মুর্শিদাবাদ দীর্ঘদিন ছিলাম, 4 বছর। তারপরে অ্যাডিশনাল এসপি মালদা হিসেবে ছিলাম। সেইটা হওয়ার পরে আগেন আপন প্রমোশন আমি এসপি র্যাঙ্কে আসি। সেখানে অ্যাজ এসপি সিআইডি আমি ছিলাম, সেখানে মালদাতে ছিলাম অ্যাজ এসপি সিআইডি মালদা জোন। তারপরে সেখান থেকে এই বছর ফেব্রুয়ারি মাসে আমি অ্যাজ ডিসিপি বিধাননগর এখানে এসেছি। আমরা এই যে আপনি বললেন যে প্রবেশনারি অফিসার হিসেবে আপনি জয়েন করেন মাওবাদী অধ্যুষিত এলাকা লালগড়ে, সেখানের যে স্মৃতি, সেটা আপনার যদি কোনো রকম ঘটনা আপনি যদি আমাদের একটু বলেন। ওখানের অনেক স্মৃতি আছে, মানে সেটা নিয়ে আমি তো একটা বইও রিসেন্টলি জাস্ট অন দ্য ভার্জ অফ কমপ্লিটিং রাইটিং। বহু স্মৃতি আছে। একটা ছোট্ট বলছি, সেটা মানে তখন আমি অ্যাজ এ প্রফেশনাল ছিলাম। তো আমরা একটা অপারেশনে গেছিলাম, সেখানে মাউসদের একটা খবর ছিল, সেই খবরটা ভেরিফাই করার জন্য আমরা গেছিলাম। অনেকক্ষণ যাওয়ার পরে কোবরা ফোর্সের সাথে আমি মুভ করছিলাম। ইট ওয়াজ দ্য এলিট কাউন্টার ইনসার্জেন্সি ফোর্স অফ দ্য সিআরপিএফ। তো যাওয়ার পরে একটা সময় অবধি খুঁজে টুজে আমরা কিছু পাইনি। তো মনে হয়েছিল যে বোধহয় নেই এখানে। তো আমি ফোন করে আমার সুপিরিয়ার্সদের ইনফর্ম করছিলাম যে এখানে এই আছে এই আছে। করতে করতেই হঠাৎ পাশ থেকে গুলির আওয়াজ আসে। ইনস্ট্যান্টলি এভরিওয়ান টুক কভার, আমিও গেছিলাম। তো খুব ন্যারোলি মানে গুলি খেতে খেতে বেঁচেছিলাম। কথা বলার দরুন যেটা হয়েছিল, হয়তো ওরা একটু অ্যালার্টেড হয়েছিল, অন্ধকার হয়ে গেছিল, সেটা আমার মনে আছে। তখন আমাকে যিনি ফোনে অন দ্য আদার সাইড ছিলেন বলে, তুমি আগে দেখো, ডোন্ট গেট ইনজিওর্ড বা কিছু যেন না হয়ে যায়, পরে কথা বলা হবে। তো দ্যাট ইজ ওয়ান ইনসিডেন্ট যেটা আমার মনে আছে। এছাড়া একটা অপারেশন ছিল, দুলি বলে একটা জায়গা ছিল, সেখানটাতে আমাদের একটা ইনফরমেশন ছিল অ্যাবাউট দ্য মাওয়িস্ট প্রেজেন্স দেয়ার। ওখানে একটা মাওয়িস্ট ক্যাম্প ছিল। আমরা সারা রাত্রির মোটামুটি ট্রাভেল করে ওই জায়গাটাতে পৌঁছেছিলাম যেখানটাতে দেয়ার ওয়াজ দিস ইনফরমেশন। একদম ভোরবেলা, আমার এখনো মনে আছে, 4:15 নাগাদ আমরা নিজেদের
প্রপার ফরমেশন করেছিল, মানে পৌঁছেছিলাম যে জায়গাটাতে, ওখান থেকে আমাদের কিছুটা গিয়ে আর কি ট্যাকটিক্যালি আমাদের মুভ করতে হতো। মানে ওখানে যে মুভমেন্টও ছিল সেটা খুব বুঝে শুনে অ্যাজ পার যে ড্রিলস আছে সেটাকে ফলো করে যেতে হতো, আদারওয়াইজ মানে ইউ উড বি ইন ট্রাবল। কিছুক্ষণ যাওয়ার পরে যে আমার ইনফর্মার ছিল, 10 মিনিটস হাঁটার পর আমার কিরকম মনে হচ্ছিল যে পাবো তো আছে তো এরকম টাইপের একটা ছিল। তা আমি ওকে আবার ফোন করেছিলাম যে তুমি তো বলেছিলে খবরটা আছে, তো দেখো তো আছে তো। জাস্ট আমাকে ফোনটা করে বললো যে হ্যাঁ স্যার আছে। তখন টু মাই রাইট সাইড ট্রিমেন্ডাস ফায়ারিং শুরু। তো এমনি গুলি চললে তো মানুষের, পুলিশ হলেও তার ভয় লাগার কথা। একদম। এখানে আই ফেল্ট যে না, তাহলে আমার ইনফরমেশনটা ঠিক ছিল, আমার অ্যাকচুয়ালি আনন্দ লেগেছিল। দেন দ্য অপারেশন টুক প্লেস, সেটার বিষয়ে কিছুটা নভেলে উল্লেখও আছে। তো ইজ আর সাম অফ দ্য থিংস। এছাড়া মানে ধরে নিন জঙ্গলমহল তো বেরোনো রাত্রির বেলা একটা থমথমে ভাব থাকতো। আমরা গাড়ি করেও যেতাম, আমরা ট্রাক্সে করে যেতাম। অনেক সময় ইউনিফর্ম শার্টটা খুলে জাস্ট গেঞ্জি পরে, অ্যাজ ইফ কেউ যদি দেখে তাহলে বুঝতে পারবে না যেটা কে আছে না আছে, সেরকম করে আমরা মুভ করতাম। তারপরে এক একটা জায়গাতে নেবে, তারপরে লং টাইম মানে পুরো রাত্রি হাঁটাহাঁটি করে কিছু জায়গাতে হল্ট করতাম, তারপরে সকালে তারপরে অপারেশনস গুলো হতো। ইটস ভেরি থ্রিলিং এক্সপিরিয়েন্স। এই পেশায় আপনাদের তো অনেক ঝুঁকি নিয়ে কাজ করতে হয়, আপনি এই ঝুঁকি নেওয়া এটা সামলান কিভাবে? দেখুন, আমাদের যখন পুলিশের ট্রেনিং হয় তখন এটা ভেবেই ট্রেনিংটা করানো হয় যে আসছে দিনে অনেক রকমের ঝুঁকি নিতে হবে। সেই জন্য সেই ঝুঁকি নেওয়ার ক্যাপাসিটিটা একজন ট্রেন্ড পুলিশ অফিসারের অন্য 4জন লোকের থেকে একটু হলেও বেশি হয়। সেই রকম ভাবেই করানো। আমি যদি ট্রেনিং এর বিষয়ে একটু বলি, এই সকালবেলা ঘুম থেকে উঠে যে অবস্থাতেই থাকুন না কেন দৌড়নো, তারপরে এক্সারসাইজ করা, তারপরে কিছুক্ষণ পরে আবার সেটা কন্টিনিউয়াসলি বেশ কিছুক্ষণের জন্য প্যারেড করা বন্দুক নিয়ে। একটা সময় অবধি মানে এই জিনিসগুলো করতে 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 ব্রেনটা আস্তে আস্তে মানে সিজনড হয়ে যায় যে এই ধরনের লাইফের সাথে। তারপরে বিভিন্ন রকমের রাইড ড্রিলস শেখানো হয়, কিরকম করে কি ওয়েপন্স হ্যান্ডেল করতে হবে সেই সব জিনিসগুলো শেখানো হয়। নানা রকমের আরো জিনিস শেখানো হয়, হর্স রাইডিং, অনেক এরকম জিনিস শেখানো হয়। আপনার ধরে নিন অবস্টেকল ক্রসিং, এই জিনিস গুলো যেটা করানো হয়, সেটা থেকে যেটা হয় এই জিনিসগুলো করতে করতে এই ধরনের যখন সার্কামস্ট্যান্স আসে তখন কিছুটা হলেও মাইন্ড কিন্তু রেডি থাকে। আর তারপরে সত্যি কথা বলতে ফিল্ডে যখন আমরা কাজ করি এই ধরনের অনেক সিচুয়েশন তো ফেস করি, শেখার সময়ও করি, চাকরি ক্ষেত্রেও করি। আস্তে আস্তে করতে করতে এগুলো ডিল করতে করতে সেটাকে কি করে ম্যানেজ করতে হবে, কি করে কাউন্টার করতে হবে, কি করলে কি জিনিসটা হতে পারবে, সেটা কিন্তু একটা মেন্টাল প্রিপেয়ারনেস এসে যায়। সেই জন্য এই জিনিসগুলো যতটা সাধারণভাবে মনে হয় খুব ডিফিকাল্ট, একজন পুলিশ অফিসার যে কাজ করছে তার জন্য অতটাও ডিফিকাল্ট সবসময় হয় না। আপনার এই যে এক ধরনের লাইফস্টাইল বললেন, এর সঙ্গে আপনি আবার একটু আগে আমাদের বললেন যে আপনি একটা নভেল লিখছেন, উপন্যাস লিখছেন, লালগড় এবং মাওবাদী এই সম্পর্কিত। এই যে দুটো অন্য মেরুতে, উত্তর মেরু এবং দক্ষিণ মেরু বলা যেতে পারে, এই যে টাইম ম্যানেজমেন্ট, এর সঙ্গে আরেকটাও জিনিস আমি যদি বলি টাইম ম্যানেজমেন্ট, সময়কে কিভাবে আপনি ম্যানেজ করেন? দেখুন, অনেক সময় এরকম থাকে যেগুলো এমনি কেটে যায়। ধরে নিন পুলিশের চাকরিতে আছি, হয়তো কোথাও একটা ডিউটি হলো, সেখানে আমরা যাচ্ছি 2-3 ঘন্টা লেগে গেল, এই সময়টাকে আমি চেষ্টা করি ইউটিলাইজ করার জন্য। এছাড়া পুলিশের লাইফে সবসময় দেখবেন কখনো কখনো প্রচন্ড ব্যস্ততা থাকে, আর কখনো কখনো একটু কম হলেও কম ব্যস্ততা থাকে। তো যখনই সময় পাওয়া যায় সেটাকে ইউটিলাইজ করার চেষ্টা করেছি। একটা কথা আছে ইংরেজিতে, where there is a will there is a way। রাইট। যদি ইচ্ছে থাকে তাহলে সেটা যে করা যাবে না তা না। এছাড়া ধরে নিন যখন একটুখানি অফিস থেকে ফিরলাম, কিছুটা সময় পাচ্ছি, তখন লেখার চেষ্টা করি। সকালবেলা ঘুম যদি ভেঙে গিয়ে থাকে, সকাল সকাল আমি জেনারেলি একটু সকালের দিকে উঠি, তো চেষ্টা করি যখন মানে আধ ঘন্টাও যদি হতো বা একটুও যদি সময় পাচ্ছি কিছুটা অন্তত আমি চেষ্টা করতাম লেখার। অফকোর্স অনেক এরকম সময় ছিল লং ডেজ কিছুই লিখতে পারিনি, আবার অনেক সময় এরকম এসছে যে হয়তো 2-3 দিন একটু ফাঁকা পেয়েছি, অনেকটা লিখে নিতে পেরেছি। এই করে করে হয়েছে, আলটিমেটলি ইটস অন দ্য ভার্জ অফ কমপ্লিশন। মানে টাইমের 100% ইউটিলাইজেশন। আর সেটাতে দেখুন কি হয়, পুলিশে এক রকমের কাজ আমরা করি, লেখাটা একটু ভিন্ন ধরনের। এই দুটো ভিন্ন জিনিস করার দরুন কি হয়, একে অপরের পরিপূরক হয়ে যায়। মানে লেখার সময় মাইন্ডটা একটু অন্যরকম জিনিস নিয়ে ডিল করে, একটু রিফ্রেশড হয়ে গেল। তো সেই জন্য এটা অ্যাকচুয়ালি আমি বলবো একে অপরের পরিপূরক হিসেবেই কাজ করেছে।
আপনার এই যে উপন্যাসটা আসছে এটার সম্পর্কে যদি আমরা কিছু জানতে পারি। দেখুন, আমি তো আপনাকে বললাম যে আমার ফার্স্ট পোস্টিং ছিল লালগড়, ওইসব Right. এরিয়াতে ছিল। তো উপন্যাসটা কিন্তু আমার সেই অভিজ্ঞতাগুলোর ভিত্তিতেই লেখা। শুধু আমারই নয়, যখন আমরা এই অপারেশনস গুলো করেছিলাম তখন অনেক মাওয়িস্ট, যারা একসময় মাওয়িস্ট ছিল, তারা সারেন্ডার করেছিল বা একটা টাইমের পর আমাদের কন্ট্যাক্টে এসেছিল। তাদের সহযোগিতার ভিত্তিতেই কিন্তু এই মাওয়িস্ট মুভমেন্টটাকে শেষ করা সম্ভব হয়েছিল। সেটা শুধু আমার ক্ষেত্রেই নয়, অনেক অফিসার্স ওখানে ছিলেন, অনেক সিনিয়র অফিসার্স ছিলেন, তারা প্রত্যেকেই এই প্রসেসটার মধ্যে ছিলেন। তারা অনেকজনের সাথে কন্ট্যাক্ট করেছিলেন যারা তাদের হেল্প করেছিল ইন গেটিং লট অফ ভাইটাল ইনফরমেশন, যেটার দরুন আমরা মাওয়িস্ট মুভমেন্টটাকে আস্তে আস্তে শেষ করতে পেরেছিলাম। এইবার তাদের কাছ থেকে অনেক কিছু জেনেছিলাম তাদের বিষয়ে। আমরা অন ওয়ান সাইড অফ দ্য ল আছি, দেবার অন দ্য আদার সাইড অফ দ্য ল। ওদের যে জীবনটা, ওরা কি সার্কামস্ট্যান্সেসে এসছে, ওরা যে ধরনের মানে দেয়ার লাইফস্টাইল, এটা ওদের কাছ থেকে ডিউরিং ইন্টারোগেশন, তারপরে যখন ওরা আমাদের সাথে একরকমের, তো আমার সাথে তো অনেকজনের বন্ধুত্ব হয়ে গেছিল, বাহ। অনেক কিছু ওদের কাছ থেকে জানতে পারতাম যে ওদের লাইফটা কিরকম আছে। এই সব কিছুর ভিত্তিতেই আমি এই নভেলটা লিখেছি। ইটস এ ওয়ার্ক অফ ফিকশন, বাট ইট ইজ বেসড অন রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সেস। আর এসেনশিয়ালি গল্পটা হচ্ছে, ইট রিভলভস অ্যারাউন্ড অ্যান অফিসার অ্যান্ড থ্রি মাওয়িস্ট রেবেলস ওকে। ইন দ্য ব্যাকড্রপ অফ দ্য লালগড় মুভমেন্ট। তাতে যে ঘটনাগুলো ঘটেছিল সেগুলোর যেমন উল্লেখ আছে, the characters গুলো how they are influencing this sequence of events and how they themselves are getting influenced by the sequence of events, এটা নিয়েই একটা গল্প মতো করে করা হয়েছে। দিস ইয়ার ইন বুক ফেয়ার আমরা কি এটা পেতে পারি? তা আমার ইচ্ছে আছে বাই দ্য এন্ড অফ দিস ইয়ার টু কমপ্লিট দ্য বুক। তো লেটস সি, মানে উই আর ইন টকস উইথ দ্য পাবলিশার্স, যদি হয়ে যায় মেবি, বাট আই ক্যানট বি শিওর অফ দ্যাট। অসাধারণ, বেস্ট উইসেস ফর ইউ। থ্যাংক ইউ। একটা খুব পচা প্রশ্ন, আইডিয়াল পলিটিশিয়ান কেমন হওয়া উচিত? ভগবান শ্রীকৃষ্ণের মতো। একটু যদি ডিফাইন করেন। একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি। একদম। ডিপ্লোম্যাট কিরম হওয়া উচিত, স্টেটসম্যান কিরম হওয়া উচিত। শ্রীকৃষ্ণ পুরী সভায় গেছিলেন শান্তিদূত হয়ে, আমরা মহাভারত এটা পড়েছি। ওখানে অনেক কিছু হলো। প্রথমে যখন উনি শান্তি প্রস্তাব করেছিলেন তখন খুব বিনম্র ভাবে শুরু করেছিলেন। ধৃতরাষ্ট্র, দুর্যোধন হোক, তাদেরকে খুব বিনম্র ভাবে আবেদন করেছিলেন যে পাণ্ডবদের যেটা আছে সেটা দিয়ে দেয়। এইবার যখন উনি দেখলেন যে ডিসিশন মেকিংটা ধৃতরাষ্ট্র, দুর্যোধন করবে, সেটা উনি জানতেন না তা নয়, কিন্তু তবু ঘটনাক্রমটাকে এমন ভাবে উনি সাজালেন যে সেই ব্যাপারটা আরো স্পষ্ট হয়ে গেল সবার কাছে। একটা সময়ের পরে তারপরে যখন দেখলেন যে দুর্যোধন নাছোড়বান্দা আছে, তখন আস্তে আস্তে সুরটা চড়ালেন। চড়াতে চড়াতে মনে করালেন যে এই সভাতেই ভীমসেন দুটো প্রতিজ্ঞা করেছিলেন, একটা দুর্যোধনকে নিয়ে, একটা দুঃশাসনকে নিয়ে। এবং এটাও মনে করালেন যে কিছুদিন আগে এই যে কুরুসভায় যতজন আছে তারা প্রত্যেকে কিন্তু অর্জুনের কাছে বিরাট যুদ্ধে পরাজিত হয়েছিল। তখন অর্জুন একা ছিল, কোনো সৈন্য সামন্ত ছিল না, এখন সবাই থাকবে। করতে করতে যে লেভেলে নিয়ে গেছিলেন যে প্রত্যেকেই মোটামুটি কম্পিত হয়ে গেছে। যুদ্ধ হলো, কিন্তু প্রথমেই কিন্তু অন্য সাইডের যে মনোবলটা উনি মনোবলটা ভেঙে দিলেন। তারপরে আরো দেখলেন যে দুর্যোধনকে মনোবল বাড়াচ্ছেন কে? কর্ণ। এই জিনিসটা দেখে শ্রীকৃষ্ণ দেখলেন যে অন্যদিকে পাণ্ডবদের জন্য যারা ঝুঁকিপূর্ণ হতে পারে, ভীষ্ম, যিনি কোনোদিনই ওদেরকে মারতে চাইবেন না কারণ একটা ন্যাচারাল এফেকশন আছে। দ্রোণাচার্য, আগেন ওনাদের গুরু, কোনোদিনই চাইবেন না যে পাণ্ডবরা মারা যাক। কৃপাচার্য কেউই চাইবেন, কিন্তু কর্ণ একজন আছে দুর্যোধনের দিকে যে কিন্তু মনে প্রাণে চায় যে পাণ্ডবরা মারা যাক বা হারুক। তারপরে কর্ণকে ডেকে তার জন্মের কথাটা বলে দিলেন, বলে এই যে পাণ্ডবদের প্রতি কর্ণের যে রাগ বা দেশ, সেটা একবারেই কিন্তু খণ্ডন করে দিল, কিছুটা হলেও প্রশমিত হল। শুধু সেটাই নয়, তারপরে যখন কুন্তি কর্ণর কাছে গেলেন তখন একরকম ভাবে কর্ণ বলেই দিলেন যে অর্জুন ছাড়া আমার আর কোনো শত্রু নেই, মানে আমি আপনার বাকি চার পুত্র যে আছে, আমার যে চার ভাই, তাদেরকে আমি বধ করব না। যার কাছে কৃষ্ণ আছেন তার বধ হওয়া তো এমনিও সম্ভব নয়। তো দেখুন, শান্তিদূত হয়ে গেলেন শান্তি প্রস্তাব করতে, কিন্তু যুদ্ধটা কিন্তু জিতে বেরিয়ে চলে এলেন পাণ্ডবদের জন্য। এর চেয়ে বড় ডিপ্লোম্যাট কে হতে পারে? অসাধারণ। ব্যক্তি অনিশ সরকার, তিনি কি স্পিরিচুয়াল? স্পিরিচুয়ালিটি বলতে যদি বোঝায় যে নিজেকে ভগবানের সাথে বা হিজ সুপিরিয়র পাওয়ারের সাথে কানেক্ট করার চেষ্টা করা, তাহলে হ্যাঁ, ব্যক্তি অনিশ সরকার স্পিরিচুয়াল।
আমি বিধাননগর পুলিশে আছি, কিন্তু দ্যাট ইজ অলসো পার্ট অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ। আচ্ছা, তো একটু ডিফারেন্স আছে, যেহেতু আমার বেশ কিছু কালিগস আছে কলকাতা পুলিশে। আইপিএস অফিসার্স যারা আছে তারা দে ক্যান বি ইন কলকাতা পুলিশে বা ওয়েস্ট বেঙ্গল পুলিশেও আসতে পারে। ডিফারেন্স যেটা হচ্ছে, এমনি টেকনিক্যালি স্পিকিং কলকাতা পুলিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশের থেকে আলাদা। কলকাতা পুলিশ ডাজ নট রিপোর্ট টু দ্য ডিরেক্টর জেনারেল অফ পুলিশ অফ ওয়েস্ট বেঙ্গল। মানে যিনি কলকাতা পুলিশের হেড আছেন, তিনি কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশের হেডের কাছে রিপোর্ট করেন না, হি ডিরেক্টলি রিপোর্টস টু দ্য হোম সেক্রেটারি। তো সেই হিসেবে আপনি বলতে পারেন কলকাতা পুলিশের একটা সার্টেন ফাংশনাল অটোনমি আছে ফ্রম ওয়েস্ট বেঙ্গল পুলিশ। এইটাই হচ্ছে ডিফারেন্স। বাকি ওদের নিজস্ব দে হ্যাভ আ ডিফারেন্ট ওয়ে অফ ফাংশনিং, খুব আলাদা কিছু নয়। আমরা যেমন পুলিশ রেগুলেশনস বেঙ্গলের ভিত্তিতে কাজ করি, ওরা আই থিঙ্ক দেয়ার ইজ হোয়াট ইজ নোন অ্যাজ আ পিআরসি, পুলিশ রেগুলেশনস ক্যালকাটা। কিছু সামান্য ডিফারেন্সেস আছে, কিন্তু ওভারঅল ইটস মোর অর লেস দ্য সেম কাইন্ড অফ স্ট্রাকচার। বর্তমান সমাজে নারী নিরাপত্তা এই প্রশ্নটাতে আপনি কিভাবে পুলিশি ব্যবস্থার সাথে দেখেন, আমাদের একটু বলেন। দেখুন, নারী নিরাপত্তাটা খুব বার্নিং কোয়েশ্চেন। এটা নিয়ে এখন বলে না, সবসময় কিন্তু খুব স্পেসিফিক ফোকাস দেওয়া হয়। যেমন আমাদের ধরে নিন, যখন ক্রাইম কনফারেন্সেস হয়, সব জেলাতেই একটা ক্রাইম কনফারেন্স হয়, সেখানে কি ধরনের ক্রাইম হচ্ছে জেলাতে সেটা নিয়ে একটা রিভিউ করা হয়। সেটা ডিস্ট্রিক্ট বা ধরে নিন অন্যান্য জায়গাতে যেসব, যেগুলো সিটি পুলিশ আছে, যে ডিভিশনাল ডিসিসরা আছে বা আরো সিনিয়র অফিসার্সরা, তারা কিন্তু বসেন এটা নিয়ে অ্যানালিসিস করার জন্য। তো ক্রাইম এগেইনস্ট উইমেন একটা সেপারেট ক্যাটাগরি আছে, সেখানে কি টাইপের ক্রাইম হচ্ছে, সেটা কিরকম ভাবে ইনভেস্টিগেশন হচ্ছে, সেই সব জিনিসগুলো দেখা হয়। এখন বর্তমান সমাজে এই কোয়েশ্চেনগুলো আরো অনেক জ্বলন্ত হয়ে উঠেছে। রাইট। আমাদের তরফ থেকে আমরা যেটা করেছি সেটা হচ্ছে, একটা হলো পেট্রোলিং অনেক বাড়ানো হয়েছে, কিন্তু পেট্রোলিং দিয়েই সবসময় সব জায়গায় পৌঁছানো সম্ভব নয়। দ্যাট ইজ ফিজিক্যালি হিউম্যানলি নট পসিবল। পেট্রোলিং এর সাথে সাথে আমরা যেটা করি, যে 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 জায়গাগুলোতে ধরে নিন মহিলারা বিশেষ করে রাত্রির বেলা তাদের ফেরার একটা ব্যাপার আছে, ওই সব জায়গাগুলোকে চিহ্নিত করে সেই জায়গাতে যাতে পুলিশ প্রেজেন্স থাকে, বা পেট্রোলিং করে বা হয়তো ওখানে কিছু পুলিশ ফোর্স ওখানে থাকবে, সেটার আমরা চেষ্টা করি। ধরে নিন অনেক সংস্থা আছে যেখানে মহিলারা রাত্রিরে কাজ করেন বা হয়তো রাত্রের দিকে বাড়িতে যান, আমরা সবসময় একটা চেষ্টা করি যে তাদের সাথে একটা মানে ইন্টারাকশন থাকে, তাদের যে সিকিউরিটি অ্যাপারেটাস আছে তাদের সাথে একটা কন্ট্যাক্ট সবসময় যাতে থাকে। অনেক সময় এরকম হয় যখন পুল কার্সে করে মহিলারা যাচ্ছেন, এটা স্কট করে দেওয়া হয়, বা সেই সব জায়গা যেগুলো হয়তো একটু লেস ওয়েল লিট, মানে হয়তো একটু অন্ধকার জায়গা আছে, সেই জায়গাতে যাতে পুলিশ পেট্রোলিংস থাকে, বিশেষ করে যখন মহিলারা যাবেন, এই ধরনের জিনিসগুলো। এছাড়া দেখুন, কম বেশি সব জেলাতেই একটা সিস্টেম থাকে কন্ট্রোল রুমের, যেখানে কিছু হেল্পলাইন নাম্বারস থাকে। অনেক জেলা আছে যারা নিজস্ব কিছু অ্যাপস বানিয়েছে, সেখানে যদি কোনো রকম কোনো মহিলা বিপদে পড়ে, তার একটা এসওএস করার একটা অপশন থাকে, যেটার মাধ্যমে কন্ট্রোল রুম থেকে কনসার্ন পুলিশ স্টেশন বা যারা পেট্রোলিং ভেহিকলস আছে তারা যাতে ইমিডিয়েটলি তার কাছে রিচ আউট করতে পারে। এটা ছাড়া 100 ডায়াল বলে একটা সিস্টেম আছে, সেটা সব জায়গায় অ্যাপ্লিকেবল আছে। কেউ যদি 100 ডায়াল করে কোনো সমস্যা হবে, সেটা শুধু নারী নিরাপত্তা বলে না, যে কোনো ব্যাপারে দে ক্যান অলওয়েজ কল দ্যাট। আর সেইখানটা থেকে যদি কোনো সমস্যা হয়, তাহলে ইমিডিয়েটলি নিয়ারেস্ট যে পুলিশ ভেহিকলস আছে তারা যাবে। এছাড়া আমরা এটাও মনে করি যে যে কেসেস হচ্ছে, সবকিছু হয়তো প্রিভেনশনে সম্ভব হলো না, যেখানে কেসেস হচ্ছে, বিশেষ করে যেখানে মানে এই টাইপের সেন্সিটিভ কেসেস হচ্ছে, উইমেন হ্যাভ বিন তাদের এগেনস্টে কোনো রকম সেরকম ক্রাইম হয়েছে, সেটার দ্রুত যাতে তদন্ত হয়, তদন্ত হয়ে যাতে তাড়াতাড়ি সেটার মানে ট্রায়াল করানো হয়। ল আস্তে আস্তে অনেক স্ট্রিনজেন্ট হয়েছে এই ধরনের ক্ষেত্রে, আসামিরা সহজে যে বেল পায় তা নয়, ট্রায়ালটা একটা ফাস্ট ট্র্যাক কোর্টে হয় যাতে তাড়াতাড়ি পানিশমেন্ট পাওয়া যায়। So there are a lot of things যেটা করা হচ্ছে. Of course, there is a long way to go as well. So we are trying our best and let us hope যে আস্তে আস্তে আরো বেশি নিরাপত্তার পরিপ্রেক্ষিতে থেকে নারীরা আরো বেশি সুরক্ষিত হবে। ধন্যবাদ। আইপিএস অনিশ সরকার স্যার, আপনার মতে ডেইলি মোটিভেশন আপনার জীবনে কিভাবে আপনি দেখেন এটাকে? কৃষ্ণ নাম একটু যদি ডিফাইন করেন। আমার ডেইলি মোটিভেশন, আমরা তো বৈষ্ণব পথে আছি, আমি যতটা পারি হরিনাম করতে থাকি, মহামন্ত্র জপ করতে থাকি, কাজের মধ্যেও থাকলেও আমি সেটা করতে থাকি। তো যদি সেটা, আমি যেটা দেখেছি, ডুইং দিস ইটসেলফ ইজ ভেরি মোটিভেটিং। যে কোনো কাজ যদি আমি একটা সুপিরিয়র পাওয়ারের সাথে নিজেকে যুক্ত মনে করে, যুক্ত হওয়ার চেষ্টা করে করি, তাহলে কাজটা আর আমি করছি তা নয়, কাজটা নিজেই হবে আর আমি নিমিত্ত। তো তখন তো প্রেশার টেনশন নিজে নিজেই চলে যাবে। ইটস অলমোস্ট লাইক কেউ একটা আপনাকে ক্যারি করে সবকিছু করিয়ে দিচ্ছে।
তো দিস ইজ দ্য বিগেস্ট মোটিভেশন। এটার জন্য আলাদা করে আর মোটিভেশন কিছু অ্যাজ সাচ আমার অন্তত লাগে না। কর্ম করে যাও, ফলের আশা করো না। এই যে গীতার একটা মহাবাণী, এই বাণীটাকে আপনি কিভাবে নিজের জীবনের সাথে রিলেট করেন? দেখুন, অনেক সময় আমরা অনেক কিছু করি উইথ সাম এক্সপেকটেশন। এটা করলে হয়তো একটা ভালো পোস্টিং হবে, সো কল্ড ভালো পোস্টিং। এটা করলে হয়তো কেউ একটা আমাকে অ্যাপ্রিসিয়েশন দেবে। কিন্তু অ্যাকচুয়ালি কাজটা করা উচিত এটা ভেবে যে দিস ইজ মাই ডিউটি, আমি এই কাজটা করছি। আই শুড নট বি থিঙ্কিং যে এটা করলে আমি কি পাবো। ইটস নট আ ট্রেড অফ যে এটা করলে এটা পাবো, এটা করলে এটা পাবো। আমি আমার কাজটা করি যাতে সেটাতে সমাজ উপকৃত হয়। আমার যদি কাজটা আমি ঠিক মতো করতে পারি, দেন অটোমেটিক্যালি সমাজ উপকৃত হবে। সেই জিনিসটা করে এবার তারপরে অ্যাপ্রিসিয়েশন হোক, এনিথিং দ্যাট উইল কাম। কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের মানে অনেকজনকে আমি দেখেছি, তারা ভাবে যে এই জিনিসটা করলে হয়তো অমুকজন অমুক জায়গাতে একটু খুশি হবে, আমি হয়তো এইটা পেয়ে যাব। সেটা কিন্তু কখনো করা উচিত নয়। আর ইন দ্য লং রান, যেটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে, আমি আমার ইটস মাই 16th ইয়ার ইন দ্য পুলিশ সার্ভিস, আমি যেটা দেখেছি সেটা কিন্তু আদৌ যেটা লোকে এক্সপেক্ট করে সেটা হয় না। ভগবান ওই জন্যই বলেছেন যে ফলটা তো মানুষের হাতে থাকে না, নিজে যেটা করছো সেটা হাতে থাকে। হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন ফর দ্যাট, সেটা নিয়ে ভাবাটা উচিত। দিস ইজ হোয়াট আই উড সে। পুলিশ জবে ভালো পারিবারিক সম্পর্ক, এটা কতটা আপনি মনে করেন যে সাফল্যমণ্ডিত করতে পারে বা প্রভাব ফেলতে পারে? এটা প্রভাব ফেলতে পারে শুধু নয়, পারিবারিক জীবন যত ভালো হবে, যত স্টেবল হবে, তত বেশি পুলিশের চাকরিটা বেটার হবে, এটা আমি মনে করি। তার কারণ হচ্ছে একটা কথা আছে যে ইউ ক্যানট ফাইট আউটসাইড অ্যান্ড ইনসাইড অ্যাট দ্য সেম টাইম। বাড়ির বাইরে আমাদের একটা ডে টু ডে যুদ্ধ হয় বিভিন্ন জিনিসে, কোথাও ল অ্যান্ড অর্ডার, কোথাও কোনো ক্রাইম, কোনো ক্রিমিনালকে ধরতে হবে। ইটস এ ফাইট হুইচ গোজ অন। এবার যদি বাড়িতে এসে সেই সময়ও যদি ভেতরে একটা মানে ঝামেলা হয়, এই হয়, তাহলে দুটো একসাথে কোপ আপ করা কিন্তু খুব ডিফিকাল্ট। সেই জন্য পারিবারিক জীবন যতটা স্টেবল হবে, যতটা ভালো হবে, ততটা একজন ব্যক্তি পুলিশ কাজকর্ম করে বাড়িতে এসে সে রিল্যাক্স ফিল করতে পারবে, স্বজন সবাই সাথে ভালো করে কথা গল্প এসব গুলো করতে পারবে, একসাথে খাওয়া, একসাথে সবকিছু করা। তো সেইটা হলে অবভিয়াসলি সে নিজের কাজটা করার জন্য অনেক বেশি রিফ্রেশ থাকবে, অনেক মোটিভেটেড থাকবে। অনেক যুবক, অনেক যুবক যুবতী, তাদের প্রতি যদি আপনার কোনো বার্তা থাকে সেটা যদি একটু বলে দেবেন। দেখুন, আমি এটাই বলবো যে যখন তারা নিজেদের ক্যারিয়ার ডেভেলপমেন্টের দিকে আছে, আমাদের সময় একরকম ছিল, এখনকার যে জেনারেশন আসছে তাদের কিন্তু অনেক রকমের প্রলোভন থাকে, সোশ্যাল মিডিয়া, নানা রকম জিনিস থাকে, তারপরে আরো অনেক কিছু থাকে, বন্ধু বান্ধব এগুলো আছে। কিন্তু মা একটা কথা বলতেন আমাকে, বলতেন যে এই কিছু বছর যখন পড়াশোনা করছিস, যত বেশি কষ্ট করবি তত পরের লাইফটা কিন্তু ভালো হবে। আর এখন যদি বিভিন্ন রকমের এনজয়মেন্ট সেটাগুলোকে যদি উপভোগ করিস, পরের লাইফটা কিন্তু থ্রু আউট স্ট্রাগল থাকবে। আমি ওদের এটাই বলবো, যেটা আমার মা আমাকে বলেছিল। আমাদের চেয়েও বেশি এখনকার দিনের, অ্যাজ আই সেড, অনেক রকমের আরো ইনফ্লুয়েন্সেস, প্রলোভন, অনেক কিছু আছে। কিন্তু যত সেগুলো থেকে নিজেকে আলাদা রেখে ফোকাসড হয়ে নিজের ক্যারিয়ার বিল্ড করার চেষ্টা করে, সেটাই যাই করুক না কেন, দ্যাট কুড বি দ্য সিভিল সার্ভিসেস, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, স্পোর্টস, সেটাতে কনসেন্ট্রেট করে ফোকাস করে যত বেশি তারা এগিয়ে যাবে, তত কিন্তু পরের জীবনটা তাদের ভালো হবে। I would request them to focus on their life, on their what they want to do, যেটা করতে চায় নিজের ক্যারিয়ারের উপর। সেটা যখন একবার হয়ে যাবে, তারপরে the world is there for them to enjoy. অসংখ্য ধন্যবাদ অনিশ সরকার আইপিএস স্যারকে আমাদের তরফ থেকে। এক্সপ্লোর উইথ দীপদত্ত চ্যানেলে আপনারা এতক্ষণ শুনলেন অনিশ সরকার আইপিএস স্যারকে।
ধন্যবাদ।